চোখ নামা শালা বেলাজা। ওকে ওভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? লজ্জা নেই তোর? ছি। তক্ষুনি ধ্যানের ডোরে আকস্মিক চির ধরল রূঢ় মানবের। সম্বিত ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে পাষণ্ডর ন্যায় নিজের অমন বেহায়াপনাটুকু ধামাচাপা দিয়ে বসল অন্তরের এক কোণে। অতঃপর বিরক্তিতে কপাল গুছিয়ে তক্ষুনি ঘাড় নামিয়ে আনলো মাফিয়া মনস্টার। মুখবয়ব জুড়ে এতক্ষণের হিমশীতলতা ভাবস্রোতটুকু মুহূর্তেই হাওয়ায় উড়িয়ে দিয়ে সেথায় এবার ভর করল এক আকাশসমান বিরক্তির ঝাঁজ। তিতিবিরক্তিতায় চোখ দুটো খিচে দাঁত কিরমির করতে করতে ঝাঁঝালো গলায় আওড়ালো। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং বান্দির মেয়ে? মুখ ছাড়া অন্য কিছু দেখাতে বলেছে কে তোকে? উফ, এক্ষুনি গা ঢাক নির্লজ্জ মেয়ে ছেলে। বোকার ন্যায় হতবিহ্বলতায় ডুব দিল মাহি। তন্দ্রার রেশ এখনো পুরোপুরি কাটেনি তার। তাই তো নড়বড়ে মস্তিষ্ক তৎক্ষণাৎ ধরতে পারেনি রূঢ় মানবের আওড়ানো বাক্যের গম্ভীরতা। সে কেমন ঘুমো ঘুমো চোখে আনমনে ঘাড় নামিয়ে তাকালো নিজের পানে। আর অমনি এক দফা ঝটকা খেল বেচারি। হতবুদ্ধির ন্যায় বিস্ফোরিত দৃষ্টিতে বদন পানে তাকিয়ে রইল কেবল। তবে পর মুহূর্তেই মস্তিষ্ক সজাগ হতেই মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। তড়িঘড়ি করে এক হাতে গায়ের ওপরে ব্ল্যাঙ্কেট মুড়ে দিয়ে সে এবার কাঁপতে লাগলো বেশ। কাঁপতে কাঁপতে আচমক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো ফোঁপানোর শব্দ। মুগ্ধ শুনল ভ্রুক্ষেপহীন কায়দায় চোয়াল ফুটিয়ে বসে রইল চুপচাপ। অথচ বোকা মানবীর মনে তখন অজানা ঝড়ের আবির্ভাব ঘটেছে। বোকা মন অবচেতন কায়দায় বলছে, আমার গায়ে কাপড় নেই কেন? আর আর লোকটা আমার ঘরে এইভাবে বসে আছে কেন? সে আমার ঘুমের ফায়দা লুটে উল্টাপাল্টা কিছু করেনি তো? ভাবনাটুকু শেষ হবার পূর্বেই ফোঁপানো বাড়ল মাহির। গায়ের সঙ্গে ব্ল্যাঙ্কেটটা আর একটু শক্ত করে জড়িয়ে রেখে ভীষণ ঘৃণায় আওড়ালো। জানোয়ার লোক, আপনি এত খারাপ! আমার আমার ঘুমের সুযোগ নিয়ে শেষে কিনা। কথাটুকু গলার কাছে এসে আটকে গেল মাহির। বুকটা ধরে গেল অজানা ব্যথায়। রূঢ় মানব কথাটা শুনেছে বেশ। মুখবয়বে এক আকাশসম রাগ নিয়ে দাঁতে দাঁত পিষেছে সে। মাথা ভর্তি অদৃশ্য অনলের দহনে হাত মুঠোয় চেপে রাখা রিভলভারের গাটা বোধ হয় এক্ষুনি দুমড়ে মুচড়ে ফেলবে সে। ইতিমধ্যে বোকা মানবী করে বসলো আরেক কাণ্ড। রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানার ওপর থেকে তক্ষুনি একখানা বালিশ হাতে নিয়ে ছুঁড়ে দিল মুগ্ধের গায়ের ওপর। বেচারার নির্জীব তুলতুলে বালিশটা আচমকা গিয়ে চোট খেল দ্য শ্যাডো মনস্টারের ঘাড় বরাবরে। ঝড় আসার পূর্বে যেমন এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় চারপাশ, ঠিক তেমনই স্তম্ভিত হলো কক্ষের অভ্যন্তরীণ পরিবেশ। মেয়েটা বড্ড বোকা। রাগের মাথায় কি করছে না করছে সেদিকে পাত্তা না দিয়ে সে ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এক্ষুনি বের হন আমার ঘর থেকে, ব্লাডি বিস্ট! কাপুরুষের মতো একটা ঘুমন্ত মেয়ের সুযোগ নিয়ে। ব্যাস এইটুকুই যেন যথেষ্ট ছিল দ্য গ্রেট রুশুদি কিংয়ের গায়ে আগুন জ্বালিয়ে দেবার জন্য। বাক্যটুকু সম্পূর্ণ হবার পূর্বেই হিংস্র বাঘের ন্যায় তক্ষুনি সপ্তদশীর উপর ঝাঁপিয়ে পড়ে রূঢ় মানব। শক্তপোক্ত ডান হাতের রুক্ষ আগ্রাসী থাবায় মেয়েটার চল শক্ত করে চেপে ধরে। অন্য হাতে বন্দুকখানা তাক করল মাহির ললাট বরাবর। এখনো অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। চলকে ওঠে তার হৃৎপিণ্ড। সুদর্শনের রাগের তোড়ে লাল হয়ে যাওয়া মুখ, শক্ত চোয়াল, থরথরে কম্পন। দাঁতের সনে দাঁতের রুক্ষ ঘর্ষণে উৎপন্ন হওয়া কটমট শব্দ, সবটা পরিপূর্ণ রূপে অবলোকন হওয়া মাত্রই অলক্ষ্যে ঢোক গিলল মাহি। বজ্রকণ্ঠে ধমক শোনার জন্য নিজেকে প্রস্তুত করার পূর্বেই তার কর্ণকুহরে ভেসে এলো মাফিয়া বিস্টের হিংস্র গর্জন। যত গালি দেবার দে, আই ডোন্ট কেয়ার, বাট চরিত্র নিয়ে কথা বলতে এলে একদম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ারের বাচ্চা। সবাইকে নিজের জানোয়ার বাপের মতো মনে করিস? বাবার উপর কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল মাহির। সপ্তদশীর ক্ষুদ্র বদনখানা হুট করেই নেমে এলো এক আকাশ সমান শক্তি। সে কেমন এক ঝটকায় রূঢ় মানবের হাতখানা সরিয়ে দিল নিজ চোয়াল থেকে। নয়ন দুটোয় ক্রুদ্ধতা লেপ্টে কঠিন গলায় বলে উঠে, খবরদার, কথায় কথায় আমার আব্বুকে গালমন্দ করবেন না। সে আর যাই হোক, আপনার মতো বিস্ট না। তক্ষুনি কপালের চামড়ায় আরো কখানা ভাঁজ দৃশ্যমান হলো মুগ্ধের।
রাগের পারদ তরতর করে বেড়ে গেল বহুগুণ। সে আবার আচমকা আঁকড়ে ধরল মাহির সুকোমল রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কণ্ঠনালী। অতঃপর এক ঝটকায় মেয়েটার ক্ষুদ্র মুখখানা নিজের মুখের বড্ড কাছে এগিয়ে এনে হিসিয়ে শুধালো। ও রিয়েলি বান্দির মেয়ে? কতটুকু চিনিস তুই তোর বাপকে? তোর জন্মের আগে থেকে তোর বাপের সব নারী নক্ষত্র আমার জানা। তোর বাপ একটা ব্লাডি বাস্টার্ড, একটা রেপিস্ট জানোয়ারের বাচ্চাটা। কথাটুকু কর্ণকুহরে পৌঁছাতেই থমকালো মাহি, থমকালো তার ক্রুদ্ধ দৃষ্টি। আনমনে কমে গেল দৈহিক মোচড়। মায়াবী হরিণীর চোখ দুটো কোটরে জমল এক সমুদ্র নোনা জল। কেউ বুঝি মাত্রই মেয়েটাকে ছুঁড়ে ফেলল হতভাগতার সাগরে। সে জানতো নির্দয় মাফিয়া মনস্টার তাকে উঠিয়ে এনেছে শত্রুতার বশে। সে জানতো বিষ্টের শত্রুতা তার বাবার সঙ্গে। তবে কি সেই শত্রুতা? তা যেন এখনো অজানা সপ্তদশীর মুগ্ধের এখনো কপটহীন বাক্যের অন্তরে ঝড় বইছে মাহির। মানবের রুক্ষ হাতের মুঠোয় কণ্ঠনালী আটকে থাকা সত্ত্বেও সে কেমন থেমে থেমে ভঙ্গুর কণ্ঠে আওড়ালো। না, আপনার কোনো মিথ্যা আমি বিশ্বাস করি না। আমার আব্বু খারাপ না, আপনি মিথ্যা বলছেন। মানবের চোখ দুটোতে পরিবর্তন নামেনি, না কমেছে ঘৃণার ছাপ। মেয়েটার ছলছলে চোখ দুটোতে অনড় দৃষ্টি ফেলে সে কেমন কটমট কণ্ঠে আওড়ালো। তোর বাপ যদি ভালোই হতো তাহলে তুই এখানে কি করছিস? ফের কেঁপে উঠল মাহির ক্ষুদ্র বদন। যুবকের অনড় দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে সে। আশ্চর্য। ব্রূঢ়মানবের চোখ দুটো আজ অত স্পষ্ট কেন ঠেকছে তার নিকট? কেন মনে হচ্ছে নির্দয় মাফিয়া বিষ্টের চোখ দুটো আজ একই কথা বলছে? কেন মন বলছে বিষ্টের কথায় কপটতা নেই? মাহির আর সাধ্য কুলোলো না লোকটার চোখ পানে তাকিয়ে থাকতে। সে তড়িঘড়ি করে নজর লোকালো, কম্পিত কণ্ঠে পাল্টা উত্তরে বলল। বিশ্বাস করি না আমি আপনাকে, বিশ্বাস করি না আপনার কোনো কথা। আমার আব্বু খারাপ নয়। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যর হাসি ফুটল সুদর্শনের। মেয়েটার পানে নিষ্পলক দৃষ্টি বজায় রেখে তাচ্ছিল্যর ভঙ্গিতে এক ঝটকায় ছেড়ে দিল মেয়েটার কণ্ঠনালী। অতঃপর নিজ উদ্যোগে মধ্যকার দ্রুত বাড়িয়ে অনীহা মিশ্রিত কণ্ঠে বলল। রক্ত তো রক্তের কথাই বলবে। শত হলেও সাপের ঔরস্যে কোনোদিন ভালো মানুষ জন্মায় না। সপ্তদশীর সর্বাঙ্গে ঝংকার তুলল কথাটা। হতভম্বতায় ডুবিয়ে দিয়ে গেল তাকে। রূঢ়মানব ঘর ছেড়েছে, অথচ মেয়েটাকে দেখো, সে কেমন দ্বিধাদ্বন্দ্বে জড়িয়েছে। মন বলছে রূঢ়মানবের মুখনিসৃত প্রতিটি বাক্য সত্যি, অথচ মস্তিষ্ক বলছে আব্বু ভুল নয়। এ যেন এক মহা পরীক্ষায় মেয়েটার জন্য। এবার কাকে বিশ্বাস করবে সে? বিপ 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 রেটের মনিটরের পর্দায় স্পষ্ট নড়ছে হৃদস্পন্দনের হার। বিছানায় শুয়ে আছেন মধ্যবয়স্ক তায়েফ এহসান। তার উন্মুক্ত বক্ষে আটকে আছে বেশ কিছু তারীয় সংযোগ। ডান হাতে পড়ে আছে ক্যানেলা, মুখে অক্সিজেন মাস্ক। তরতাজা মধ্যবয়সী মানুষটা ধীরে ধীরে বড্ড দুর্বল হয়ে যাচ্ছেন। মুখবয়বে পড়েছে বয়সের ছাপ। চোখ দুটি দেবে গিয়েছে ভেতরে, কুঁচকে গিয়েছে চামড়া। মানুষটার নিস্তেজ বদনে ধীরে ধীরে নড়বড় হয়ে যাচ্ছে। শরীরের মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ প্রবেশ করায় মস্তিষ্ক ডুবেছে নিশ্চলতায়। ধীরে ধীরে চোখ দুটোর ওপর থেকে ভারী পর্দা যুগল সরে যেতেই তার ঝাপসা দৃষ্টি যুগল আচমকা গিয়ে আটকালো সম্মুখে। কে যেন একটা দাঁড়িয়ে আছে, মুখবয়ব স্পষ্ট নয় তার। ঘোরের ডুবে থাকায় তায়েফ এহসান মাস্কের আড়ালে আচমক মুচকি হাসলেন। নিবু নিবু চোখে তাকিয়ে থেকে অস্ফুটে আওড়ালেন। মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা সফেদ রঙা অ্যাফ্রন পরিহিত শ্যাম সুদর্শন কি আদৌ শুনল কথাটা? সে উল্টো বিচলিত হলো চাচ্চুর নড়চড় দেখে। তক্ষুনি এগিয়ে এসে আলতো করে আঁকড়ে ধরল চাচার ক্যানোলা পরা হাতখানা। অতঃপর ভারী কণ্ঠে শুধালো। চাচু, আর ইউ লিসেনিং মি? মোটা মোটা দুটো বাক্য কর্ণে পৌঁছালো তায়েফ এহসানের। তা বুঝে উঠতে সক্ষম নন তিনি। মানুষটা কেমন দুর্বল কণ্ঠে আবারও বলল। মাহি। কান পেতে দাঁড়িয়ে আছে রুদ্র। এবার সঙ্গে সঙ্গে শুনতে পেল চাচ্চুর মুখনিষ্কৃত বাক। তক্ষুনি সুদর্শনের বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আওড়ালো। আই এম সরি চাচু।
আমার তখন সত্যিই উচিত হয়নি তোমাকে এই বিষয়ে কথা বলতে জোর করা। কথাটা মনে মনে আওড়ালেও বাহিরে থেকে মুখখানায় আধার চেপেছে রুদ্রের। বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে সে কেমন আলগোছে হাত এনে রাখলো চাচ্চুর মাথার ওপরে। ধীরে ধীরে সেথায় আদুরে পরশ বুলিয়ে ভরাট কণ্ঠে শুধালো। একটু রেস্ট নাও চাচু, এই মুহূর্তে তোমার রেস্ট নেওয়া ভীষণ দরকার। শুনলেন তায়েব সাহেব। নিভু নিভু চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রুদ্রের পানে। ফ্যাকাশে অধর যুগল তীর তীর করে কাঁপছে তার, যেন চাইছে কিছু একটা বলতে। ওদিকে রুদ্র ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, গলায় স্টেথোস্কোপ খানা আলতো করে ঝুলিয়ে নিয়ে পা বাড়িয়েছে দরজার পানে। অথচ তায়েব এহসান কেমন আশা করা দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার চলে যাওয়ার পানে। তার দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা না বেরুলেও সে মনে মনে শুধোচ্ছে। ক্ষমা করে দিস, অর্ধেক সত্যি মিথ্যের চাইতেও বড় ভয়ানক। কলকাতা রায় জমিদার বাড়ি। পুরনো আমলের একখানা বিশাল পালঙ্কের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে পরিহিত কাপড় চোপড়। পালঙ্কের এক কোণ ধার ঘেঁষে দাঁড়িয়ে আছেন হিমাংশু রায়। একখানা বড়সড় ব্যাগে একযোগে ভরে যাচ্ছেন নিজ পরিহিত কাপড় চোপড়। মানুষটা বড় অস্থির, অস্থিরতায় কাঁপছে তার সর্বাঙ্গ। এরই মধ্যে ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন কর্তাগিন্নি। স্বামীকে অমন ব্যাগপত্র গোছাতে দেখে খানিক সন্দিগ্ধ হলেন তিনি। তক্ষুনি কুঞ্চিত দৃষ্টি ঘরে প্রবেশ করে গমগমে গলায় জিজ্ঞেস করলেন। হ্যাঁ গো, কি করছো তুমি এসব? হঠাৎ ব্যাগ গোছাচ্ছ যে, কোথাও নেমন্তন্ন পেয়েছো নাকি? তৎক্ষণাৎ জবাব দিলেন না হিমাংশু রায়। নিজ কাজে মহাব্যস্ত থেকে গম্ভীর কণ্ঠে শুধালেন। উফ, বিরক্ত করো না তো সুদীপা, কাজ করছি দেখছো না? পারলে হাতে হাতে সাহায্য করো, তা না। সহসা জিভে দাঁত কাটলেন কর্তাগিন্নি। তড়িঘড়ি করে স্বামীর হাত থেকে ব্যাগখানা নিজ হাতে নিয়ে কাপড়গুলো গোছাতে লাগলেন দক্ষ হাতে। খানিকক্ষণ চুপ থেকে ফের শুধালেন। বললে না যে এত তোড়জোড় চালে কোথায় যাওয়া হচ্ছে? হিমাংশু রায় দু কদম হেঁটে গিয়ে দাঁড়ালেন দেয়ালের ঝুলন্ত বিশাল এক আয়নার সম্মুখে। ব্যগ্র গোত্রধানে নিজেকে নিয়োজিত করে আচমকা আওড়ালেন। রাশিয়া যাব। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঘরের কোথাও বিকট বজ্রপাত হলো যেন। সে বজ্রপাতে কম্পিত হলো সুদীপা রায়। মানুষটা এক প্রকার বিভ্রম নিয়ে তাকালো স্বামীর পানে, কম্পিত স্বরে আওড়ালো। কি বললে? রাশিয়া যাবে? আবারও ওই অন্ধকার জগতে পা রাখতে যাচ্ছ তুমি? গলা ধরে এসেছে সুদীপা রায়ের। তা বোধ হয় আজ পেলেন হিমাংশু রায়। মধ্যবয়স্ক গম্ভীর মানুষ ধীরে ধীরে কদম বাড়িয়ে এগিয়ে এলেন স্ত্রীর পানে। বুক ফুলিয়ে লম্বা একটা শ্বাস টেনে স্ত্রীর কাঁধে আলতো হাত রেখে হিমাংশু শীতল কণ্ঠে আওড়ালেন। এবার আমার যাওয়ার কারণটা ভিন্ন সুদীপা। এবার আমি যাচ্ছি মেয়ের সুখ কিনতে। তক্ষুনি বিভ্রান্তে জড়ালেন কর্তাগিন্নি। ঘাড়টা সামান্য উঁচিয়ে সরু দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। তার এহনু জিজ্ঞাসু দৃষ্টি দেখে মৃদু হাসলেন হিমাংশু রায়। আলতো করে স্ত্রীর কাঁধ চাপড়ে মোটা কণ্ঠে শুধালেন। মেয়ের সুখ বলে কথা, কথা দিচ্ছি এবার খালি হাতে ফিরবো না। সদ্য শাওয়ার নিয়ে বেরুলো সপ্তদশী। মাথার ওপর পেঁচিয়ে রাখা একখানা তোয়ালে, তার ফর্সা মুখশ্রীতে বড্ড ফ্যাকাশে প্রলেপ ছড়ানো। নরম তুলতুলে অধর যুগলে বেহাল দশা বোধ হয় ক্রমশ বাড়ছেই। আগে একটুখানি ফোলা থাকলেও সময় যত পেরুচ্ছে ততই যেন ফোলা ভাব বাড়ছে ভীষণ। ঠোঁট দুটো এখন যেন বালিশের পরিণত হয়েছে। মাহি কেমন উদাস মুখে এসে দাঁড়ালো মেকআপ ভ্যানিটির সামনে। দুহাতে মাথার সিক্ত চুলগুলো মুছতে মুছতে মুগ্ধের উদ্দেশ্যে ভীষণ রাগ নিয়ে বিড়বিড় করে আওড়ালো। রাক্ষস একটা, বজ্জাত বেহায়া লোক। কাকে বকছো বেবিয়াল? কথার মাঝে হুট করে অপরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ভড়কে যায় মাহি। তক্ষুনি হকচকিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় শব্দের উৎসের পানে। আর অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো এক অদ্ভুত সাজে সজ্জিত মানুষের ওপরে। গায়ে পুরুষদের মতো শার্ট প্যান্ট পরুয়া মানব, তবে সাজ দিয়েছে মেয়েলি। গালে ঢলেছে এক খাবলা গোলাপি রং। ঠোঁট দুটো সে কি নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক। তার লাল টকটকে রঙের ঠোঁট দুটো যেন সাক্ষাৎ ফুটন্ত গোলাপের পাপড়ি। চোখ দুটোয় আইল্যাশ লাগিয়েছে কৃত্রিম পাপড়ি।
ব্লন্ড চুলগুলো তার ববকাট দেয়া, দুয়ারের দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়েলি ভঙ্গিতে। মাহি বিভ্রান্তিতে ডুবলো, লোকটা আদৌ ছেলে মানুষ তো? এদিকে তার অমন ভাবনার মাঝে অপরিচিত পা বাড়ার সম্মুখে আওয়াজ তুলে বলে, কি ভাবছো বেবি গার্ল? ধনমন করতে থাকা মাহি মানুষটাকে এগুতে দেখে খানিকটা পিছিয়ে গেল 2 কদম। আমতা আমতা করে শুধালো। মানে আপনি? অপরিচিত একগাল হেসে মেয়েলি ভঙ্গিতে দুহাত এনে আলগোছে ঢেকে নিল নিজ অধর যুগল। রয়ে শয়ে জবাবে বলল, আমি ক্লেরা, এই পুরো পোস্ট হাউস জুড়ে বসত করা একমাত্র মেয়ে। উফ, সরি, এখন তো আমি একা নই, তুমিও আছো আমার সঙ্গে। অভ্যন্তরে হোঁচট খেল মাহি। দ্বিধাজড়িত দৃষ্টির লোকটাকে পরখ করলো আপদমস্তক। একে দেখতে কোনো দিক দিয়ে মেয়ে মনে হচ্ছে, কণ্ঠও তো পুরুষালী, তবে ভাব ধরেছে মেয়েলি। অন্তর্মুখী মানবী চট করে বুঝে নিল ইনি বোধহয় তৃতীয় লিঙ্গের, নতুবা এমনটা করার কথা নয়। মাহি সৌজন্য বোধে মৃদু হাসল। মনের কোণে আটকে থাকা শঙ্কাগুলো খানিক সাইডে রেখে মোলায়েম কণ্ঠে আওড়ালো, নাইস টু মিট ইউ, মিস ক্লারা। গাল ভরে চমৎকার হাসলো ক্লারা। তক্ষুনি এগিয়ে এসে চট করে এক হাঁটু গেড়ে বসলো মেয়েটার সম্মুখে। তার এহেন হুটহাট কাণ্ডে ভরকায় মাহি। হতবুদ্ধের ন্যায় তাকিয়ে রইল কেবল। ক্লারা কুর্নিশ জানাচ্ছে তাকে। আদুরে ভঙ্গিতে এক হাত মেয়েটার পানে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, লেট মি ওয়েলকাম ইউ রুশদি সিংলেরা। কপাল গোছায় মাহি। অবদের ছাপ ফুটল তার মুখবয়বে। ক্লারা এসব কি বলছে তাকে? রুশুদি সিগনোরা মানে মানে মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগায় এসে পৌঁছানোর পূর্বেই থমকে গেল মাহি। যেই শুনল ক্লারার আবেদনী বাক্য, গিভ মি ইউর হ্যান্ড মনস্টার সিগনেরা। আমাকে অন্তত একটু বার্ধিত হতে দিন। এবারেও অবোধ মাহি। অবোধের ন্যায় বাড়িয়ে দিল নিজ বা হাত। অমনি হাতটা আলতো করে মুঠোয় তুলল ক্লারা। মেয়েটার মসৃণ হাতের উল্টো পৃষ্ঠে তৎক্ষণাৎ আলতো করে নিজ 2 চোখ ছুঁইয়ে পরক্ষণে সেথায় ঠোঁট ছুঁইয়ে দিল আলগোছে। তার এহেন উদ্ভট কর্মে হাঁসফাঁস করছে মাহি। ছাড়াতে চাচ্ছে নিজ হাত, তবে ক্লারা কেমন ধীরে ধীরে জোর বাড়াচ্ছে হাতের। আচমকা তীক্ষ্ণ দৃষ্টি মাহির পানে দৃষ্টি নিক্ষেপ করে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধল, ওয়েলকাম টু ইউর ড্যাডিস হোম সিগনোরা। আশা করি টক্সিক ড্যাডির সংস্পর্শে এখন থেকে তোমার প্রতিটি মুহূর্তই বড্ড থ্রিলিং কাটবে। হোপ ইউ উইল এনজয় ইট সিগনোরা। সংশয়ে ডুবল মাহি। ক্লারা অর্ধেক বলেছে ইংরেজি বাক্য আর বাকি অর্ধেক রাশিয়ান। মেয়েটা আবার রাশিয়ান ভাষায় অপটু, তাই তো অমন অবোধের ন্যায় চেয়ে আছে শুধু। এদিকে ক্লারা ততক্ষণে ছেড়ে দিয়েছে মাহির হাত। মেঝে থেকে উঠে এসে চুপচাপ গিয়ে বসলো বিছানার এক পাশে। অতঃপর চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ জমিয়ে লজ্জিত কণ্ঠে শুধল, তুমি কত লাকি সিগনোরা। জানো, কালকে থেকে তোমার প্রতি আমার বড্ড হিংসে হচ্ছে। আই মিন উফস, ইউর ড্যাডিস বডি দ্যাটস সো ফাকিং হট না। কি করে সামলাচ্ছ সিগনোরা? আগাগোড়া কিচ্ছু ঘটে ঢুকলো না মাহির। সে কেবল হা করে তাকিয়ে রইল ক্লারার পানে। ক্লারা থামছে না। কেমন উদ্ভট শরীরী ভঙ্গিমা দেখিয়ে চোখ বুজে ঠোঁট কামড়াচ্ছে নিজের। অস্ফুট স্বরে বলছে, রুশ দিস বডি, শি ইজ সো হ্যান্ডসাম। মনস্টারের বডি দেখলে না আমার কেমন নেশা ধরে যায় জানো। ইচ্ছে হয় তাকে কামড়ে খেয়ে ফেলি। লাইক সে যখন জিম করে বের হয়, উফ গড, ইন দ্যাট টাইম তার বডি মুভমেন্ট, তার ম্যানার্স, গোফস, দ্যাটস সো সেক্সি। অ্যান্ড তার ব্যাগে ফুলে ওঠা বাটারফ্লাইস দেখেছিলে সিগনোরা? দ্যাটস সো হট না? মুখ টিপে হাসছে মাহি। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মুখের সামনে হাত উঁচিয়ে রেখেছে মানবী। ক্লারা থামতেই সে কেমন সন্দিহান গলায় বলে ওঠে, ক্লারা, আমার জানা মতে মনস্টারদের দিকে চোখ তুলে তাকানো নিষিদ্ধ, রাইট? আটকে ওঠে ক্লারা। তক্ষুনি সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয় দরজার ওপারে। পরপর মাহির পানে করুণ দৃষ্টি নিক্ষেপ করে মিনমিনে স্বরে বলে, প্লিজ এ কথা কাউকে বলো না সিগনোরা।
না হলে মনস্টার আমার গর্দান নেবে। বাট আমি কি করব বলো? রুশদি ইজ ড্যাম হট অ্যান্ড আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তাকে দেখলেই ইচ্ছে করে তাকে খুব কাছে পেতে। এবার আর হাসি আটকে রাখতে পারল না মাহি। ক্লারার কথার মাঝেই সে কেমন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই কল্পনায় ক্লারা এবং মনস্টারকে পাশাপাশি দাঁড় করালো অসভ্য মেয়ে। আর অমনি বাড়ল তার হাসির শব্দ। হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড় হয়েছে মেয়েটার। ক্লারা কেমন বোকার ন্যায় তাকিয়ে আছে। খানিকক্ষণ চুপ থেকে আচানক ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, তুমি হাসছো কেন সিগনোরা? হাসি এখনো চলমান মাহির। মুখ খুলে যেই না কিছু বলতে যাবে অমনি কক্ষের দোরগোড়ায় এসে দাঁড়ালো একজন সশস্ত্র গার্ড। লোকটা এসেই নতমুখে কুর্নির জানিয়ে ভরাট কণ্ঠে বলে ওঠে, হোলা সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। তক্ষুনি হাসিটা গলার কাছে আটকে গেল মাহির। বুকটা মুচড়ে উঠল অজানা কারণে। সে কেমন থতমত কণ্ঠে পরক্ষণেই জিজ্ঞেস করলো। কেন? উত্তর নেই গার্ডের মুখে। বোধ হয় এর চেয়ে বেশি কথা বলতে গেলেই গর্দান যাবে তার। মাহি দোটানায় পড়ে যেন ঠায় দাঁড়িয়ে থেকে হাত কসলাতেই ক্লারা সতর্ক কণ্ঠে বলে ওঠে, তাড়াতাড়ি যাও সিগনোরা। মনস্টার একটা কথা রিপিট করতে পছন্দ করে না। বিশাল এক শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ। এ যেন ব্যাডমিন্টন কোর্ট। নবাবী সাজে সজ্জিত কামরার চারপাশে নান্দনিকতার ছোঁয়া। যেন যে কেউ এক দেয়াল দেখায় বলতে বাধ্য হয় রুচি আছে। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কাচের তৈরি বিধায় মাথার ওপরে আকাশটা সুস্পষ্ট। পায়ের তলায় যেন ভাসমান মেঘ। আশেপাশে মেঘেরা উড়াউড়ি করছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করলো মাহি। দুরু দুরু করে কাঁপছে তার বুক। এক কদম এগুলে দু কদম পেছোতে হচ্ছে ভয়ে। লোকটা আবার কি উদ্দেশ্য ডাকলো তাকে কে জানে। মেয়েটা কেমন ঢোক গিলছে বারংবার। কক্ষে খানিক উকি দিয়ে দুটো কদম এগুতেই হঠাৎ পেছনে স্লাইডিং দরজাটা সাঁ করে আটকে গেল। আর অমনি আটকে উঠে বেচারি তৎক্ষণাৎ পিছনে এসে দাঁড়ায়। দরজা খুলতে গেলেই কক্ষ থেকে ভেসে আসে রূঢ় মানবের ভারী কণ্ঠ। শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। পা দুটো যেন আটকে গিয়েছে তার। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। মেয়েটা এভাবেই এগুচ্ছে। ভয়ে ভয়ে বেশ কিছুটা পথ এগুতেই হুট করে তার দৃষ্টি আটকালো অদূরের বিশাল এক গোলাকার ঝুলন্ত বেডের পানে। সেথায় উদম গায়ে উবু হয়ে শুয়ে আছে মাফিয়া বেস্ট ভরকায় মাহি। অভ্যন্তরীণ ভয় ডরে কাবু করে রেখে আমতা আমতা স্বরে বলে, কেন ডেকেছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি মুগ্ধের কাছ থেকে। উল্টো বাঁ হাতটা সামান্য উঁচিয়ে যুবক দু আঙ্গুলের পর ইশারায় নিঃশব্দে মেয়েটাকে কাছে ডাকলো। মাহি পড়ল বিপাকে। ঘরের দরজা আটকে গিয়েছে। এই মুহূর্তে লোকটার কথা না শোনা মানে নিজ পায়ে নিজে কুড়াল মারা। তাই তো ভয়াল সপ্তদশী কাঁপা কাঁপা কদমে এগুলো। বিছানার দ্বার ঘেঁষে এসে দাঁড়াতেই যুবক রাজভারী কণ্ঠে আদেশ ছুড়ল, কাছে আয়। কপাল কুঁচকায় মাহি। ভয় ডর ভুলে খানিক বিরক্ত হলো মেয়েটা। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এসে দাঁড়ালো চুপুকের হাঁটুর কাছে। এ তো বুঝি হলো না মুগ্ধের। বালিশে মুখ গুজে রেখে মানব ফের ধমকের গলায় বলল, পায়ে ঠাডা পড়েছে তোর? কাছে আসতে বলেছি না? আর কত কাছে আসবো? যতটা কাছে এলে আমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ তুই গুনতে সক্ষম হবি, ঠিক ততটা। ভরকায় মাহি। গলা বাঁকায় পরক্ষণে। তিতি বিরক্তি মেজাজেই বলে ওঠে, আমার বয়েই গেছে আপনার নিঃশ্বাস গুনতে। যুবক কি হাসলো। নরম তুলতুলে বালিশের কোলে মুখ গুজে অমন নীরবে ঠোঁট কামড়ে চমৎকার হাসছে কে তবে? হাসি তো নয়, এ যেন মক্ত ঝরানো জলপ্রপাত। তবে সে অলক্ষ্য হাসির স্থায়িত্ব বেশিক্ষণ রইল না। মুহূর্ত ব্যয়ে রূঢ় মানব ফিরলেন নিজ অবতারণে। তক্ষুনি বালিশের নিজ হাতরে একখানা ছোট কাচের শিশি বের করে এগিয়ে দিল মেয়েটার পানে। ঝাঁকিয়ে আওড়ালো, কাম ক্লোজার অ্যান্ড ম্যাসেজ মাই বডি। মাথায় বুঝি আকাশ ভেঙে পড়ল মাহির। চোখ দুটো হলো বিস্ফোরিত। মেয়েটা কেমন তেজ দেখিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, অসম্ভব, আমি পারবো না এসব করতে। ফাইন, তাহলে আমি তোর বডি মেসেজ করে দিব। কাম হটি, লেটস ডু সামথিং হটার। আটকে উঠে মাহি সহসা যুবকের এহনো প্রস্তাব নাকচ করে দিয়ে বলে, না না না, আমি 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 করছি।
বাঁকা হাসল মুগ্ধ। তক্ষুনি নিজের পাহাড় সমান বলিষ্ঠ দেহখানা চিৎ করে এলিয়ে দিল বিছানায়। মেয়েটা আরেকটু নাস্তানা বোধ করতে এক হাতে আলগোছে নাভির কোমল থেকে আরেকটু নিচে নামিয়ে দিল ট্রাউজারের অংশ। তা দেখে মুখ কুচকায় মাহি। অজান্তেই বিরক্ত হয়ে মুখ ফসকে বলে ওঠে, এত না নামিয়ে একেবারে খুলেই ফেলুন, চত্ব সব। তরাক চোখ খুলল মুগ্ধ। মুখবয়বে একরাশ দুষ্টুমি লেপ্টে ঠোঁটের কোণে ফোটালো বাঁকা হাসির রেশ। পরপরই ইচ্ছে করে ট্রাউজার আগাটার আর একটু নামাতে নামাতে ভাবলেশহীন ভঙ্গিতে বলল, ও রিয়েলি ইউ ওয়ান্না বি ওয়াইল্ড? দাঁড়া দাঁড়া, আমি আবার খোলাখুলি থাকতে বেশি প্রেফার করি। তুই যেহেতু বললি। মুখ ফসকে বলে বসা কথাটা পরিপ্রেক্ষিতে এমন কিছু ঘটবে তা যেন ধারণার বাহিরে ছিল মাহির। মেয়েটা তৎক্ষণাৎ দু হাতে চোখ ঢাকলো, নিজের লজ্জিত কণ্ঠে আওড়ালো, একটু তো লজ্জা করুন, নির্লজ্জ লোক। নির্লজ্জদের আবার কিসের লজ্জা? এহেন জবাবে মৌন মাহি। খানিকটা স্থির হতে যাবে তার আগেই পাতলা কোমর বরাবর অনুভূত হলো এক হেঁচকা টান। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে মেয়েটা কেমন হুমড়ি খেয়ে পড়ল মুগ্ধের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষ ভাঁজে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পায়নি বেচারি। তবে মুখ বরাবর যুবকের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়াগুলো স্পষ্ট অনুভব করছে সে। নাকের সরু ছিদ্র দিয়ে ঢুকছে পুরুষালী দেহের সঙ্গে পারফিউমের মিলেমিশে তৈরি হওয়া এক অদ্ভুত সুঘ্রাণ। তার কাপত্রীয় চোখ দুটো নিজেদের পর্দা সরালো বয়স রয়েস হয়ে, আর অমনি তারা আটকালো যুবকের বাদামি চোখ দুটোর অতল সমুদ্রে। মুহূর্তেই থমকায় সে, হারায় এক মুহূর্তের জন্য সপ্তদশীর সুশ্রী গৌণবর্ণ মুখ, যার মাথায় ঠেকেছে রূঢ় মানব। মেয়েটার মুখের ওপর এসে আছড়ে পড়া চুলগুলো নিজ উদ্যোগে আলতো করে কানের পিঠে গুঁজে দিচ্ছে নির্দয় মাফিয়া বেস্ট। আচানক অতি হিমশীতল কণ্ঠে শুধালো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? তাদের মানবিকতা। যার মনে যত বেশি মায়া সে তত বেশি দুর্বল। সপ্তদশীর আজ কি হলো কে জানে। সে আজ বিরক্ত হলো না, উল্টো এক অদ্ভুত ভঙ্গিতে বিচক্ষণতার সঙ্গে জবাবে বলল, আর সে মানবিকতা কারোর মধ্যে না থাকলে সে নিঃসন্দেহে হিংস্র পশু, ঠিক যেমনটা আপনি। মাফিয়া বিস্ট অবাক হয়নি, কেবল মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার চোখের পানে। আবেগে প্রশ্ন ছুড়ল, আমি হিংস্র পশু? নন কি? মাহি আজ বড় বুদ্ধিমতী। তার এহেন পাল্টা প্রশ্নে থমকায়নি রূঢ় মানব। সে উল্টো অদ্ভুত শান্ত কণ্ঠে শুধালো, হয়তো। তবে হিংস্র পশুদের কি হৃদয় থাকে? থাকে বইকি, না থাকলে সে জীব থোড়াই হতো। কপালের চামড়ায় শীতলতা বাড়ল মুগ্ধের। অজানা কারণে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আমারও কি হৃদয় আছে? মাহি আজ কি হয়েছে? সে কেমন মৃদু হেসে আলতো করে হাত ছোঁয়ালো রূঢ় মানবের বুকের বাপাশে। অতঃপর মুগ্ধের চোখ দুটোতে গভীরভাবে ডুব দিয়ে আওড়ালো, তবে সে হৃদয়ে কনক্রিট জমেছে, প্রতিশোধ আর হিংসা শ্রোতার কনক্রিট। থমকায় রূঢ় মানব, থমকায় তার মুখের অভিব্যক্তি। বাদামি চোখ দুটোয় তার মুহূর্তেই ছেয়ে গেল একরাশ গভীরতা। রুক্ষ বক্ষ ভাঁজের ঠিক বাপাশের ঠায় লেপ্টে আছে সপ্তদশীর নরম তুলতুলে হাতখানার পরশ। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা যেন ড্রিম ড্রিম শব্দ তুলতে ব্যস্ত। অস্থিরতা কাবু হয়েছে মন। যুবক কেমন আলগোছে হাত উঠিয়ে স্পর্শ করল মাহির নরম মাখনের ন্যায় কপলখানা। সপ্তদশী নিষ্পলক বোধ বুদ্ধি হারিয়ে বেহায়ের মতো তাকিয়ে আছে মানবের গাঢ় বাদামি চোখ দুটোর পানে। মুগ্ধ খানিকটা সময় নিল, রুক্ষ আঙ্গুলগুলো আলতো করে বুলিয়ে দিল মেয়েটার মসৃণ গালে। দৃষ্টি তীক্ষ্ণ রেখে ডুব দিল মানবের মায়াবী চোখ দুটোর গহীনে। আজ যেন চোখ দিয়েই একে অপরের মনোভাব ব্যক্ত করলো এই যুগল। সময়টুকু কতটা পেরোলো কে জানে। যুবক আচমকা ঠোঁটের কোণে এক টুকরো আহত হাসি ঝুলিয়ে শুধালো, যার চোখেতে জমাট বেঁধেছে ঘৃণার অভূত বিমিশা, সে থোড়াই বুঝবে কংক্রিটের আস্তরণে বন্দি থাকা অন্তরের তৃষ্ণা। সহসা দৃষ্টি নড়বড় হলো মাহির। সে আজ বড় বুদ্ধিমতী। বিচক্ষণের বুদ্ধির ভাব নিয়ে আচমকা মুখবয়বে
ফোটালো একরাশ গাম্ভীর্যর ছাপ। মানবের মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভারী আহত কণ্ঠে আওড়ালো, আপনার নারী বিদ্বেষী মন নীরব দহনে পুরো সর্বক্ষণ। নিজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও আমায় ডোবানোর সে কি আয়োজন। আমি বিষণ্ণ, এগুলোর পথ হারিয়েছি বহু আগে। দ্বিতীয়বার নিজেকে ভুলে বৃষ্টির মায়ে জড়ানো, তা কি আর আমার সাজে? তক্ষুনি দৃষ্টিতে অবোধের ছাপ স্পষ্ট হলো মুগ্ধের। অজানা উপলব্ধিতে কেঁপে উঠল পাহাড় সমদেহটা। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হলো। সহসা নিজের রুক্ষ আঙ্গুলগুলো মেয়েটার চুলের ভাঁজে ঢুকিয়ে আচমকা খামচে ধরল চুলের গোছা। এহেন অতর্কিত আক্রমণে সামান্য কুকিয়ে ওঠে মাহি। চোখ দুটো কুঁচকে নিয়ে কামড়ে ধরে নিজের নিম্নাংশের অধর। তা দেখে যুবকের অস্থিরতা বাড়ল বোধ হয়। পার হলো ধৈর্যের সীমা। সে কেমন হুট করেই এক অদ্ভুত হিংসাত্মক তৎপরাৎ নিজের রুক্ষ দু আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরল মেয়েটার কাপত্রীয় নরম অধর যুগল। তক্ষুনি চোখ খুলল মাহি। বিস্ফোরিত দৃষ্টি যুগল সম্মুখে নিবদ্ধ হতে আটকে উঠল খানিক। রূঢ় মানব কেবল কপাল গুটিয়ে তাকিয়ে আছে তার অধর পানে। চোয়ালের পেশি করেছে টান টান। ভরকানো বেচারি জিভ ঠেলে কিছু আওড়াতে যাবে অমনি সম্মুখ থেকে ভেসে এলো যুবকের হিংস্র গর্জন, খবরদার, এ কাজ আর দ্বিতীয়বার করবি না বান্দির মেয়ে। বোকার ন্যায় কেবল চেয়ে রইল মাহি। শুকনো ঢোক গিলল। পরপর ঠোঁট দুটো তার এখনো আটকে আছে মুগ্ধের রুক্ষ দু আঙ্গুলে। সুশ্রী গৌরবর্ণা মুখবয়বে অবোধের ছাপ ফুটতেই শোনা গেল যুবকের গভীর সুনির্দিষ্ট কণ্ঠ, তখন যেন কি বললি তুই? ধীরে ধীরে নত দৃষ্টি যুগল আলতো করে উঁচিয়ে তুলে মাহি। সুদর্শনের মুখপানে এক পলক তাকিয়ে পরক্ষণেই তার গা থেকে উঠে পড়ার উদ্যোগে মত্ত হলো মানবী। তবে মুগ্ধ কি আর অত সহজে তা হতে দেয়? মেয়েটার বুকের ওপর থেকে খানিকটা নড়ে চড়ে উঠতেই বেপরোয়া যুবক কেমন এক হাতে আলগোছে খামচে ধরল মাহির পাতলা বাঁকানো কোমর। অতঃপর এক হ্যাচকা টানে সপ্তদশীকে ফের মিশিয়ে নিল নিজ রুক্ষ বক্ষ বিভাজিকার সনে। এখনো উদ্ভট কর্মে হতভম্ব মাহি। মুখে কপট ঝাঁঝালো প্রতিচ্ছবি ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। শুনল না বেয়াদব নামখ্যাত সুদর্শন। উল্টো ভ্রুক্ষেপহীন কায়দায় জোর বাড়ালো হাতের। পারছে না মেয়েটাকে নিজের সঙ্গে এক প্রকার দুমড়ে মুচড়ে ফেলতে। মাহি বড্ড মোচড়াচ্ছে এ পর্যায়ে। নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে বেশ কিয়ৎক্ষণ মত্ত থেকে পরিশেষে হার মানল বোকা মানবী। যুবকের মুখখানে গরম চোখে তাকিয়ে অতিষ্ঠ গলায় বলে ওঠে, কি সমস্যা আপনার? এইভাবে ধরে রেখেছেন কেন? নির্লজ্জ বেহায়া লোক। এই আপনার মধ্যে কি একটু লজ্জা নেই? রুরমানব তক্ষুনি দাঁত বসালো ক্রিয়ার সিং করা ঠোঁটের কোণে। চোখ দুটোর দৃষ্টিখানিক তীক্ষ্ণ করে মুখভঙ্গিতে ফোটালো একরাশ দুষ্টুমির ছাপ। কণ্ঠে কপট আবচ্ছন্ন ভাব ঢেলে শুধালো, নির্লজ্জদের লজ্জা থাকে না বেব? আমার মতো নির্লজ্জতাই পিএইচডি করা মানুষেরও তো আরও আগে থাকে না। এবার ভালোই ভালোই বলে দে, তখন কি বলছিলি তুই? দ্বিতীয়বার মানে? তুই কি এর আগেও আমার বিষাক্ত মায়ায় জড়িয়েছিলি? সহসা ঢোক গিলল মাহি। চোর ধরা পড়ে যাবার ন্যায় মুখটা করলো কাচুমাচু। দৃষ্টি লুকালো এদিক ওদিক। তা যেন বেশ লক্ষ্য করলো মুগ্ধ। মেয়েটার কোমর বারবার খামচে ধরে তাকে আবারও মিশিয়ে নিল নিজের সঙ্গে। পরপরই সপ্তদশীকে ফের সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কি হলো? কথা বল। মৌন মাহি। যুবকের প্রতিটি অনুমতিবিহীন স্পর্শে যেন এক একটা কাঁটার ন্যায় ফুটছে গায়ে। তার দাঁত কপাটি একে অপরের সনে রুষ্ট চাপায় পিষ্ট হচ্ছে বেশ। তুলছে কিরমির শব্দ। মুখবয়ব থেকে এক ঝটকায় সরে গেল এতক্ষণের সকল মুগ্ধতার মোহজাল। সেথায় এবার ভর করেছে সেই চিরচেনা বিরক্তির ঝাঁজ। মেয়েটা কেমন সাপের ন্যায় মোচড়াতে মোচড়াতে কটমট করে বলে ওঠে, ছাড়ুন আমায়, আমি রুমে যাব। কথাটা মাছি উড়াবার ন্যায় হওয়ায় উড়িয়ে দিল মুগ্ধ। বুঝে গেল সপ্তদশী এত সহজে স্বীকার করবে না কিছুই। তাই তো বিচক্ষণ পুরুষ পথ ধরলেন উল্টো। দুষ্টুমির ছলে আলগোছে ঘাড় কাত করতে চাইল মেয়েটার ফোলা ফোলা অধর যুগলের পানে। সেথায় ছাপ বসেছে কালশিটে।
কোথাও কোথাও ফেটে চৌচির অবস্থা, কোথাও আবার জমাট বেঁধেছে রক্ত। ছেলেটা কেমন ঠোঁট পিষে হাসলো নীরবে। পরপরই এক ঝটকায় সপ্তদশীকে বিছানায় ছুঁড়ে ফেলে নিজে উঠে আসে তার ওপর। মাহি হতভম্ব। নিঃশ্বাস ফেলবার পূর্বে ঘটে গেল সম্পূর্ণ ঘটনা। তার সুশ্রী মুখের বড্ড কাছে সুদর্শন যুবকের মুখখানা। চোখে মুখে আছড়ে পড়ছে মানবের উষ্ণ নিঃশ্বাস। আবেশে ইতিমধ্যে চোখ দুটো বুজে এসেছে মাহির। বুকটা কেমন ধড়ফড় করছে। একদিকে মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে থেকে ধীরে ধীরে মুখ নামিয়ে আনছে আরও কাছে। মাহি স্পষ্ট টের পাচ্ছে তা। বেচারির হৃদস্পন্দনের গতি বেড়েছে বেশ। সর্বাঙ্গ কাঁপছে মৃগী রুগীদের ন্যায়। তা টের পাওয়া মাত্রই বাঁকা হাসল রুরু মানব। মুখটা বেশ নামিয়ে এনে মেয়েটার কালশিটের দাগ বসে যাওয়া নরম তুলতুলে অধর যুগলের গায়ে ভীষণ আলতোভাবে নিজের রুক্ষ অধর ছুঁয়ে হিসহিসিয়ে আওড়ালো। সামান্য এক চুমুতেই এই অবস্থা হলে হ্যাঙ্কি প্যাঙ্কির সময় কি করবি বান্দির মেয়ে? সহসা কপাল গোছালো মাহি। মুখবয়বে হতভম্বতার রেশ ধরে আচানক চোখ খুলে শুধালো। এই হ্যাঙ্কি প্যাঙ্কিটা আবার কি? তৎক্ষণাৎ ধারালো দাঁতের রুষ্ট স্পর্শে নিজ নির্মাংস ঠোঁটখানা পিষ্ট করল মাফিয়া বিস্ট। গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গিমা ধরে রেখে সপ্তদশীর অধরের ওপর থেকে অধর সরিয়ে মুখ নিয়ে গেল মেয়েটার কানের কাছে। অতঃপর আগের চেয়েও দ্বিগুণ হিসিসানো কায়দায় আওড়ালো। এসব বিষয় মুখে বলে বোঝানো যায় না সিগনোরা, প্র্যাকটিক্যালি বোঝাতে হয়। সো চল আমার প্যান্থার রুমে। মাই হোল সেলস ইজ কলিং ইউ। তরাক চোখ পাকায় মাহি। দুহাতের শক্ত জোরে তক্ষুনি যুবকের বুক বরাবর ঠেলে দিল সামান্য। অথচ বালাই ষাট পাহাড় সম মানুষটা একটুখানিও নড়ল না যেন। না সরল মেয়েটার ওপর থেকে। মাহি এবার বড্ড রাগী। সরু নাকে পাটাটা সামান্য ফুলিয়ে মুখ ঝামটি মেরে বলে বসে। অসভ্য, বেহায়া, নির্লজ্জ লোক। যা জিজ্ঞেস করেছি তার সোজা সবটা উত্তর দিতে জাত চায় আপনার? সপ্তদশীর কানের কাছে মুখ রেখে মাথাটা বিছানার কোলে এলিয়ে রেখেছে মুগ্ধ। এরই মধ্যে মাহির অমন কর্কশ বাক্যে অলক্ষ্য ঠোঁট কামড়ে হাসল সে। পরপরই মেয়েটার কানে ললিত রুষ্টতায় দাঁত বসিয়ে শুধালো। মোটেও নয়। মুগ্ধের অমন হুটহাট কামড়াকামড়িতে আজ ভীষণ তিক্ত মানবী। সামান্য ব্যথা লাগায় কুকিয়ে ওঠে খানিক। মুগ্ধের কথা শেষ হওয়া মাত্রই খেকিয়ে বলে ওঠে। তাহলে এক কথায় উত্তর দিয়ে বলুন, হ্যাঙ্কি প্যাঙ্কি আবার কি? অলক্ষে মৃদু হাসল মুগ্ধ। মেয়েটার মাথার দুপাশে ভর দিয়ে তক্ষুনি উঠে গেল সে। নিজ গায়ে সম্পূর্ণ ভর দুহাতে ঠেকিয়ে আলতোভাবে বসল মাহির কোমর বরাবর। এহন কাণ্ডে হতভাগ মাহি। বিভ্রম নিয়ে তাকিয়ে রইল কেবল। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মায়াবী চোখ দুটোর পানে। মাহিকে আরেকটু জ্বালাতন করতে সে কেমন আলগোছে ঝুঁকে এলো খানিক। অতঃপর রয়ে সয়ে নিজের রুক্ষ ডান হাতের তর্জনী ছোঁয়ালো বেচারির উদর বরাবর। আর অমনি অস্বস্তিতে কেঁপে ওঠে মাহি। তক্ষুনি শোয়া ছেড়ে উঠতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। দুহাঁটুর জোরে আটকে নিল মেয়েটাকে। মানবীর অস্বস্তি বাড়ানোর উদ্দেশ্য তর্জনী দিয়ে উদ্ভট আঁকিবুকি চালালো সপ্তদশীর উদর বরাবর। অতঃপর বাঁকা কণ্ঠে শুধালো। তোর বাপের নিজস্ব ফ্যাক্টরিতে যেই প্রসেসের মাধ্যমে তোর মতো দেড় ব্যাটারি পৃথিবীতে এসে অক্সিজেন নষ্ট করছে, সেই প্রসেসের নামই হ্যাঙ্কি প্যাঙ্কি। থামল মুগ্ধ। মাহির উপর ঝুঁকে এলো আরো কিছুটা। পরক্ষণে ফিসফিসানো কণ্ঠে বলল। ডু ইউ গেট দ্যাট বান্দির মেয়ে? নাকি প্র্যাকটিক্যালি বোঝাতে হবে? তুই চাইলে অবশ্য এখন এখানেই বোঝাতে পারি। দেন ওয়েট। বলতে বলতেই অসভ্য মাফিয়া বিস্ট উদ্যত হলো নিজ বেয়াদবি কাণ্ডে। সহসা হাত নামিয়ে আনলো নিজ ট্রাউজারের অভিমুখে। পিটপিট চোখে তা অবলোকন হওয়া মাত্রই আটকে ওঠে মাহি। তৎক্ষণাৎ দু হাতে মুখ ঢেকে মুখ কুঁচকে চেঁচিয়ে বলে ওঠে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার দু চোখের সামনে থেকে সরুন, অসভ্য, নির্লজ্জ, বেহায়া লোক। কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে আলগোছে বের করে দিল মাফিয়া বিস্ট। কণ্ঠে শ্লেষাত্মক ভাব ধরে ফের আওড়ালো। সরব না। কি করবি? ফোঁস করে নিঃশ্বাস ফেলল মাহি। অতিষ্ঠ হয়ে হার মানল অবশেষে।
চোখ দুটোর ওপর থেকে হাত সরিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো সুদর্শনের পানে। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, আপনি আমায় বডি ম্যাসাজ করতে ডেকেছিলেন না? তাহলে সরুন আমার উপর থেকে, আমি ম্যাসাজ করে দিচ্ছি। গম্ভীর হলো মুগ্ধ। পরপরই দৃষ্টি সরু করে সন্দিহান গলায় শুধালো, রিয়েলি ইউ ওয়ান্না ম্যাসাজ মাই বডি? ওপর নিচ মাথা নাড়ায় মাহি। তা দেখে বাঁকা হাসে রুরমানব। সহসা সরে এলো মেয়েটার ওপর থেকে। তার ঠিক পর মুহূর্তেই মাহি করল আরেক কাণ্ড। ঝড়ের বেগে শোয়া ছেড়ে উঠে দুহাতে সজোরে ধাক্কা বসালো রুরমানবের বুক পানে। এহেন অতর্কিত আক্রমণে খানিক দুলে উঠল মুগ্ধ। সহসা কোমর ছিটকে গিয়ে বসলো বিছানার আরেক প্রান্তে। ওদিকে মাহি ছুটছে। ছুটন্ত পদযুগল বাঁচার প্রয়াসে দরজার কাছে এগুতে মেয়েটা কেমন থতমত খেয়ে গেল। দরজাটা ভেতর থেকে লাগানো, নবে হাত ঘুরিয়ে খুলল না দুয়ার। মাহি অনবরত দরজার গায়ে চাপড় বসাচ্ছে, গলা উঁচিয়ে বলে উঠছে, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। বাঘের খাঁচায় বন্দি থেকে মানুষের কাছে সাহায্য চাইলে থোড়াই হবে। যেখানে স্বয়ং রসুদি কিং দরজা আটকিয়েছে সেখানে অন্য কেউ দুয়ার কি করে খুলবে? বোকা মানবী তাও চেঁচিয়ে যাচ্ছে অনবরত। চেঁচাতে একটা সময় কেসে উঠে সপ্তদোষী। কাশতে কাশতে চেপে ধরে কণ্ঠা। ঠিক তখনই বিছানা থেকে ভেসে আসে রুরমানবের গম্ভীর অথচ হিংস্র শান্ত কণ্ঠ। হ্যাভ ইউ ডান বান্দির মেয়ে? ছলো চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। দেখতে পায় দ্য গ্রেট রুশুদি কিং কেমন দু হাত দুদিকে ছড়িয়ে বিছানার হেডবোর্ডের সনে পিঠ ঠেকিয়ে বসে আছে রাজার ন্যায়। মাহি তাকাতেই মহাশয় বা হাতের তর্জনী উঁচিয়ে ইশারায় কাছে ডাকলো মেয়েটাকে। মাহি নারাজ যেতে ভয়ে ততস্থ হয়ে তার সর্বাঙ্গ। ভয়ে ভয়ে আরেকবার ঘাড় বাঁকিয়ে তাকাতেই চোখ পাকিয়ে ওঠে মুগ্ধ। তা দেখে আটকে ওঠে মাহি। তক্ষুনি সুর করে অগ্রসর হয় সম্মুখে। কাঁপা কাঁপা পা দুটো তার বিছানার কাছে এসে দাঁড়াতেই মুগ্ধ ফের কটমট কণ্ঠে আওড়ালো, কাছে আয়। ভয়ে শুকনো ঢোক গিলল মাহি। আরও বাড়ালো 2 কদম। যুবকের কাছ থেকে এ পর্যায়ে তার দূরত্ব মাত্র 2 হাতের। তাও যেন সহ্য হলো না মুগ্ধের। বেপরোয়া যুবক তক্ষুনি নিজের শক্তপোক্ত হাতখানা বাড়িয়ে দিয়ে আলগোছে আঁকড়ে ধরে মাহির পাতলা বাঁকানো কোমর। এক হ্যাচকা টানে সপ্তদশীকে তুলোর ন্যায় বসালো নিজের বাড়িয়ে রাখা উরুর উপর। অভ্যন্তরে হকচকায় মাহি। ঘাড়টা নুইয়ে রেখে হাত কসলাতে থাকে অনবরত। এদিকে মাফিয়া বিস্ট কেমন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহির কোমর বরাবর চেপে রাখা হাতের বাঁধনটুকু আরো খানিকটা দৃঢ় করে বা হাতে বালিশের নিচে হাতড়ে একখানা অয়েন্টমেন্ট বের করে আনলো আলগোছে। নতমুখী সপ্তদশী দেখল না সেসব। যুবকের শক্তপোক্ত প্রশস্ত উরুতে বসে কাঁপছে সে। মুগ্ধ সেসবে পাত্তা দিল না তেমন। সে কেমন শক্ত মুখে নিজের বা হাতের রুক্ষ তর্জনীর ডগায় খানিকটা অয়েন্টমেন্ট নিল। অতঃপর তর্জনীটা মাহির ওষ্ঠপানে বাড়াতেই অজানা ভয়ে চোখ খিচে নেয় মাহি। বেচারি বোধ হয় ভেবেছে তাকে ফের মারবে। এদিকে সপ্তদশীর অমন কাণ্ডে কিয়ৎক্ষণ থম মেরে বসে রইল মুগ্ধ। মেয়েটা এত ভয় পাচ্ছে কেন তাকে? সে কি শুধুই মারে? নিজ মনের কোণে উত্থাপিত প্রশ্নের সঠিক উত্তর পায়নি মুগ্ধ। বুক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে যুবক তর্জনী এগুলো মেয়েটার নরম তুলতুলে অধৈর্য গোলের পানে। নিজের চিরাচরিত স্বভাবের বিপরীত কাণ্ড ঘটাচ্ছে রুরমানব। বড় আলতো করে মেয়েটার অধরে ছোঁয়াচ্ছে অয়েন্টমেন্ট। ওদিকে হুট করে ঠোঁটের কোণের শীতলতা অনুভব করতেই চোখ দুটো মুহূর্ত ব্যয়ে খুলে নিল মাহি। আচানক দৃষ্টিপটের সম্মুখে যুবককে অমন ঘাড় কাত করে মলম লাগাতে দেখে এক্ষুনি বুঝি আকাশ ভেঙে পড়ল মেয়েটা। সর্বাঙ্গে ছলকে ওঠে বিদ্যুৎ। খানিক নড়ে চড়ে উঠতেই রুরমানব নিজ কাজে মত্ত থেকে বড় শান্ত কণ্ঠে বলে ওঠে, হুশ, ডোন্ট মুভ সিগনোরা। কি হলো মাহির? হঠাৎ যুবকের এক বাক্য তার সর্বাঙ্গ থমকে গেল কেন? অদ্ভুত প্রশান্তিতে হৃদয়টা অমন শান্ত হলো কেন? বা বোকা মানবী কেমন হাঁ করে তাকিয়ে রইল ব্যস্ত মানবের পানে। অথচ মুগ্ধের ওসবের থোড়াই খেয়াল আছে। সে সুন্দর করে যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছে মেয়েটার ঠোঁটে। মাহি থমকেছে।
অধরের ছেঁড়া চামড়া মলমের আবরণ পড়তেই কেমন জ্বলে উঠল জায়গাটা। তা সইতে না পেরে মেয়েটা অস্ফুটে কুকিয়ে উঠে সামান্য, তক্ষুনি থেমে গেল মুগ্ধ। পরপরই ব্যস্ত হয়ে অনবরত ফু দিতে লাগলো জায়গাটায়, মাছ দিয়ে বড় অস্থির কণ্ঠে আওড়ালো। উফ, কষ্ট হচ্ছে, জ্বলছে। ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে বাচ্চা, আর একটু সহ্য কর। আকাশ ভেঙে পড়ল মাহি। এ কোন শ্যাডো মনস্টারকে দেখছে সে? এত উদ্বিগ্নতা তার জন্য? কথাগুলো ভাবতে গিয়ে রূঢ় মানবের ওপর খানিকটা মুগ্ধ হতেই যাবে অমনি সপ্তদশীর বিচক্ষণী মস্তিষ্ক আবারও থমকালো। মেয়েটা ফের সতর্ক করে বলল, এত তাড়াতাড়ি মুগ্ধ হোস না মাহি, লোকটা একটা গিরগিটি। এই আদর করছে, আবার মাথায় সিট দেখা দিলে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। মস্তিষ্কের কথাগুলো ভারী মনে ধরল মাহির। পরপরই মুখভঙ্গিতে ফোটালো একরাশ গাম্ভীর্যের ছাপ। খানিকক্ষণ চুপ থেকে আচমকা সন্দিগ্ধ গলায় শুধালো। আচ্ছা, মানুষ মারতে কি কি লাগে? তক্ষুনি থমকে গেল মুগ্ধ। গভীর দৃষ্টি যুগল একত্রে নিক্ষেপ করল মেয়েটার সুশ্রী মুখপানে। মেয়েটার উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যুবক হাসল, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে শুধালো। সেটা ডিপেন্ড করে মানুষটাকে, তার উপর। যদি সাধারণ কেউ হয় তাহলে তাকে মারার জন্য ধারালো অস্ত্রই যথেষ্ট, আর যদি হয় আমার মতো হিংস্র কেউ তাহলে তাহলে সপ্তদশীর উৎসুক কণ্ঠ, তার চেয়েও বেশি উৎসুক তার দৃষ্টি। তা দেখে মোটেও রাগ দেখালো না মাফিয়া বিস্ট। সে উল্টো গভীর দৃষ্টি তাক করলো মেয়েটার মায়াবী চোখ দুটোর পানে। অতঃপর ভীষণ শান্ত কণ্ঠে আওড়ালো। তাহলে দুটো মায়াবী চোখই যথেষ্ট। এক মুহূর্ত থতমত খেয়ে বসে রইল মাহি। পরক্ষণেই মেয়েটার মাথায় কোন ভূত চাপলো কে জানে। সে কেমন তড়াক করে নিজ চোখ দুটো এগিয়ে আনলো যুবকের মুখের কাছে। সন্দিহান গলায় জানতে চাইল, দেখুন তো আমার চোখ দুটো মায়াবী কিনা। হতবাক মুগ্ধ মুহূর্তখানেক হাঁ করে তাকিয়ে রইল বোকা মেয়েটার দিকে। এই মুহূর্তে তার ঠিক একটু হাসা উচিত, বেশি না একটুখানি। যুবক নিজেকে আর ধরে রাখতে পারল না যেন। মেয়েটার বোকাশোকা কথার পিঠে উত্তর দেবার বদলে চমৎকার ভঙ্গিতে হেসে উঠল গা দুলিয়ে। এই প্রথম গম্ভীর মুখ পচা লোকটাকে হাসতে দেখল মাহি। হাসি সে কি ঝিলিক তার, প্রাণবন্ত হাসির জোরে সুদর্শন মুখখানা লাল হয়েছে বটে। পিয়াসিং করা বাদামি ঠোঁট দুটো হাসি আটকানোর প্রয়াসে বারবার স্বেচ্ছায় চলে যাচ্ছে ক্যানাইন দাঁতের নিচে। হাসি তো নয়, যেন পাহাড়ি ঝর্ণা। বোকা মানবী কেমন বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল মুগ্ধের হাসির দিকে। নিজ অজান্তেই মুখ ফুসকে সে বলে ওঠে, আপনি হাসতেও জানেন? মুহূর্তেই থমকে গেল মুগ্ধ। মুক্ত ছড়ানো হাসিটুকু তক্ষুনি উবে গেল দূরে কোথাও। পরপরই মুখবয়বে নামলো সেই চিরচেনা গাম্ভীর্যর ছাপ। যুবক খানিক গলা খাকারি দিয়ে উঠল। সে শব্দে ঘোর ভাঙল মাহির। মেয়েটা ত্রস্ত চোখ নামালো নিচে। খানিকক্ষণ মৌন থেকে আচানক শুধালো, হাসলে হৃদয় ভালো থাকে, গাম্ভীর্যের অভিনয়ে না। সহসা কপাল গোছায় মুগ্ধ। ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মেয়েটার মুখপানে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যর হাসি টেনে গমগমে গলায় আওড়ালো, হুট করে কেমন বড় হয়ে গেলি মনে হচ্ছে। কথার ঢঙে কদিন পর যে কাউকেই মেরে ফেলতে পারবি দেখছি। আপনাকে মারতে পারবো না? কথার পিঠে আচানক এরূপ কথা শুনতে পেয়ে দাঁতের সনে দাঁত পিষল মুগ্ধ। মেয়েটার কোমর চেপে ধরে আর একটু কাছে টেনে এনে চাপা স্বরে শুধালো, আমাকে মারার এত শখ জাগলো কেন তোর সিগনোরা? মাহি কেবল আহত হাসলো। সে হাসির কারণ তারও অজানা। সে আলগোছে চিবুক নামালো কণ্ঠার কাছে। মিনমিনে স্বরে আওড়ালো, এমন কিছুই না। রুর মানব শুনল। আলতো করে হাত ছোয়ালো মেয়েটার মাথায়। সেথায় খানিকক্ষণ আদুরে পরশ বুলিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, বড্ড বড় হয়ে গেছিস পিচ্চি, কি সুন্দর মিথ্যে বলা শিখে গিয়েছিস। ক্ষীণ হাসলো মাহি। নজর তুলল মুগ্ধের পানে। কি ছিল সেই নজরে? যে নজর দিকে একবার তাকিয়েই মন্ত্রমুগ্ধ বনে গেল মুগ্ধ। মেয়েটা রয়ে সয়ে বলল, মিথ্যে নয়, বরং সহ্য করতে শিখে গিয়েছি।
সেই সাথে কথা লুকাতেও। এহেন কথায় হুট করেই বুকটা কেমন ধড়াস করে উঠল মুগ্ধের। কোথায় একটা চাপা পড়ে থাকা ক্ষতটা নতুন করে জাগ্রত হলো যেন। রুর মানব ফের হারালো নিজেকে। চোখাচোখি কথা বলল মেয়েটার সঙ্গে। অতঃপর মন্ত্রমুগ্ধের ন্যায় মুখ এগুলো মেয়েটার পানে। আশ্চর্য, মাহি সরছে না কেন? চোখও কেন অটল করে রেখেছে কে জানে? নাকি মেয়েটা মুগ্ধতায় হারিয়েছে আজ? যুবকের বাদামি রুক্ষ অধর যুগল প্রায় ছুঁই ছুঁই মাহির ওষ্ঠ। আবারও নিজেদের সঁপে দেওয়ার প্রয়াসে মত্ত তারা। চড়ুই যুগল একযোগে বুঝেছে তাদের চোখ একটু পরেই হারাবে দুজন। মানবের রুক্ষ অধর যুগল মানবীর তীর তীর করে কাপত্রীয় নরম তুল তুলে ওষ্ঠপুটে যেই না আস্বাদন করতে যাবে অমনি তড়াক করে জ্বলে উঠল মাহির মস্তিষ্ক। ঠোঁট দুটোর মানসপটে আচমকা ভেসে উঠল রুর মানবের করা প্রতিটি অমানবিক নির্যাতন। পুরো পরিবারের ক্রন্দনরত মুখ। অন্যদিকে রুর মানবেরও একই দশা। অধর দিয়ে মেয়েটার অধর ছুটে গেলেই আচমকা কল্পনার মানুষটাকে ভেসে উঠল তায়েফ এহসানের হিংস্র মুখ। মায়ের ভক্তা দেহ, অভ্যন্তরীণ বিপরীত দুটো ঘটনার প্রবাহ। অমনি অধর সরিয়ে দুদিকে ছিটকে গেল সদ্য আবেগে তাড়িত চড়ুই যুগল। একযোগে শুকনো ঢোক গিলছে দুজনে। নিজেদের দোষাচ্ছে ব্যাপকভাবে। রুর মানব তক্ষুনি এক হাত চেপে ধরেছে নিজের মাথার চুল। দাঁতের সনে দাঁত পিষে মনে মনে বলছে, আবারও খুনির মেয়ের দিকে এগোলাম আমি। হোয়াট দ্য ফাক ইজ দিস? ওদিকে মাহি যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না। সে কি করে পারলো নির্দয় লোকটার দিকে নিজের থেকে এগুতে? কি করে পারলো নিজের পরিবারের কথা ভুলে যেতে? কি করে পারলো নিজের সাথে হওয়া সেই সকল অমানবিক নির্যাতনের কথা এত সহজে ভুলে যেতে? রাগ ক্ষোভে নিজের গালে ইচ্ছে মতো থাপ্পড় বসাতে ইচ্ছে হচ্ছে মানবীর। তবে সুযোগের অপেক্ষায় ইচ্ছেটুকুতে ভাটি পড়ল আজ। এরই মধ্যে পাশ থেকে রুর মানব কেমন খ্যাক খ্যাক করে বলে উঠল, ঘরে যা বান্দির মেয়ে, অ্যান্ড মেক শিওর নেক্সট টাইম তোর মুখ যাতে আমার দেখতে না হয়। ঢাকা গুলশান আলিশান এক ডুপ্লেক্স বাড়ির সুসজ্জিত লিভিং রুমে বসে আছে ডক্টর রুদ্র। ব্যাপক অস্থিরতায় করছে অপেক্ষা। বারে বারে বা হাতের কবজি উল্টো দেখে নিচ্ছে সময়ের গতি। রাত 9টা বেজে 35 মিনিট। কাঙ্ক্ষিত ব্যক্তির আসার কথা ছিল 8টায়, অথচ তার এখনো কোনো খোঁজ খবর নেই। শ্যামপুরুষ বড় ধৈর্যের সঙ্গে অপেক্ষা নামক পরীক্ষা দিয়ে যাচ্ছেন। বিরক্ত হলেও বসে রয়েছে চুপচাপ। এরই মধ্যে লিভিং রুমে কদম পড়ল জনাব মঈনুল রহমানের, যিনি বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা। তাকে দেখা মাত্রই শিরদাঁড়া সোজা করে বসা ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। ভীষণ গাম্ভীর্যের সাথে সালাম দিয়ে ওঠে বয়স্ককে। মঈনুল সাহেব মাথা নেড়ে সালামে নিলেন। উত্তর বোধহয় মনের মনেই দিলেন তিনি। চলতে থাকা বদনে কোনো মতে এসে বসলেন সোফার নরম গদিতে। পরপরই মুখ তুলে তাকালেন শ্যাম সুদর্শনের পানে। চোখে আটা মোটা ফ্রেমের চশমাটা খানিক নাড়িয়ে চাড়িয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? রুদ্র ক্ষীণ হাসল। ভদ্রতা সূচক দাঁড়িয়ে থেকেই জানালো, আমি ডক্টর ইফতেখার এহসান রুদ্র, ধানমন্ডি থানার ডিসি তায়েফ এহসানের ভাতিজা। তাইফ এহসানের নাম শুনতেই চোখে মুখে হাসির ঝলক দেখা গেল বয়স্কের। তারপর পরই তিনি কেমন ব্যস্ত হলেন রুদ্রকে নিয়ে। নিজ থেকে হাত ধরে পাশে বসালেন ছেলেটাকে। অতঃপর সুদর্শনের কাজ চাপতে বললেন, আরে আগে বলবা না? আমি আরও ভাবলাম কে না কে। তা তাইফের কি অবস্থা? শুনলাম ও নাকি ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। দেখো কাণ্ড, এই দুনিয়ায় এখনও সৎ মানুষদের কোনো মূল্য নেই। যে মানুষটা তার জীবনে 25টা বছর ডিপার্টমেন্টকে দিল, শেষে কিনা তাকেই সাসপেন্ড করা হলো। ইস! মুখে আঘাত ছেয়ে গেল রুদ্রের। ছেলেটা খানিক চুপ থেকে আচমকা শুধালো, স্যার, আমি একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। সহসা চোখ শুরু করলেন মঈনুল সাহেব। গম্ভীর হলেন বেশ। পরক্ষণে খানিকটা এগিয়ে এসে সম্মুখ টেবিল থেকে একখানা গরম ধোয়া ওঠা চায়ের কাপ তুলে নিলেন হাতে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি প্রয়োজন?
শুষ্ক ঢোক গিলল রুদ্র। শুষ্ক অধৈর্যরা জিভ ঠেলে ভিজিয়ে নিলিয়ে আওড়ালো। আমার জানামতে আজ থেকে ৩১ বছর আগে ধানমন্ত্রী ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আপনি ছিলেন। ইন দ্যাট টাইম আপনি আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট কমপ্লিট করেছিলেন। আচ্ছা সেই সময় কি মির্জা সায়ান? বাকিটা বলার পূর্বে আচমকা ধোয়া ওঠা গরম চায়ের কাপটা হাত থেকে খসে পড়ল মইনুল সাহেবের। তা গিয়ে ভিজিয়ে দিল বয়স্কের গা। বয়স্ক ব্যক্তিটি কাঁপছে ভীষণ। তা দেখে ভরকায় রুদ্র। তড়িঘড়ি করে এদিকে এসে চেপে ধরল মইনুল সাহেবের হাত। ফার্স্ট এড চেক করতে করতে শোধালো। স্যার কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? মাইনুল সাহেব জবাব দিতে পারছেন না। লোকটার হাত পাখি সাংঘাতিকভাবে কাঁপছে দেখো। চোখ দুটো যেন এক্ষুনি উল্টে যাবে তার। রুদ্র হকচকায়। উদ্বিগ্ন হয়ে ডাক দিয়ে বসে বাড়ির লোকজনদের। ইতিমধ্যে আচমকা রুদ্রের কলার চেপে ধরে মাইনুল সাহেব। ঘটনা প্রবাহ শ্যামপুরুষ ভরকানোর পূর্বেই মইনুল সাহেব কেমন ভয়ার্ত দৃষ্টি সতর্ক কণ্ঠে বলে ওঠে। ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারা উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনোদিন ফিরে আসেনি। তুমি যাও এখান থেকে। হতভম্ব রুদ্র নিজেকে কোনো মতে সামলে নিয়ে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধর দুহাত চেপে ধরে এক প্রকার অনুনয়ের সুরে বলে ওঠে। স্যার প্লিজ দয়া করে আজ আমায় শূন্য হাতে ফেরাবেন না। আমার চাচ্চু লাইফ সাপোর্ট আছে। পুরো পরিবারের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে। এই নামের ব্যক্তিকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। প্লিজ স্যার, অন্তত আমার চাচুর জন্য হলেও আমাকে একটু সহায়তা করুন। নিঃসন্তান মাইনুল সাহেবের বুকটা হু হু করে উঠল যুবকের অমন অনুনয় দেখে। নিজের অনিশ্চিত পরিণতির কথা মাথায় রেখেও তিনি অবশেষে রাজি হলেন যুবককে সহায়তা করতে। সে উদ্দেশ্যে লোকটা গলা খাকারি দিয়ে ডাক পারলেন নিজের বিশ্বস্ত কর্মচারীকে। মাত্র দু ডাকেই চলে এলেন কর্মচারী। এগিয়ে এসে মাইনুল সাহেবের পেছনে দাঁড়াতেই মাইনুল সাহেব দু আঙ্গুলের ইশারায় যেন একটা বললেন তাকে। আর অমনি দক্ষ মধ্যবয়স্ক লোক তড়িঘড়ি করে চলে গেলেন দোতলার দিকে। সকল ঘটনাটুকু নীরবে অবলোকন করে গেল রুদ্র। গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতেই মাইনুল সাহেব দুর্বল কণ্ঠে বললেন। তুমি বাইরে যাও, আমার সেক্রেটারি তোমাকে তোমার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেবে। যথাযথ কাজে মত্ত হলেন শ্যামপুরুষ। ফের এবার সম্মানসূচক বৃদ্ধকে সালাম দিয়ে পথ ধরল উল্টো। সময়ের কাঁটা মিনিট 20 পেরোলো মাত্রই। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন মইনুল সাহেবের সেক্রেটারি। লোকটা ঘরমার্তক, হাঁপাচ্ছে ভীষণ। হাতে একখানা পুরনো ফাইল তার। তিনি এসেই বিনা বাক্যে ফাইলটা ধরিয়ে দিল রুদ্রের হাতে। বেচারা রুদ্র পাল্টা ধন্যবাদ জানানোর পূর্বেই অভদ্র লোকটা পিঠ দেখিয়ে চলে গেল কেমন। রুদ্র স্রেফ হতভম্ব নজরে তাকিয়ে দেখল সবটা। পরক্ষণে ঘাড় নামিয়ে হাতে ফাইলটা এক আধবার দেখে নিল। বেশ পুরনো একটা ফাইল। কি এমন রহস্য আছে এতে? রাত 12:19। কালো রঙা চকচকে গাড়ি মাত্রই এসে থামল হসপিটালের অভিমুখে। মিনিট দুয়েক বাদে গাড়ি থেকে নেমে এলেন শ্যামপুরুষ। বাড়ি যাওয়ার পূর্বে চাচ্চুকে আরেকবার দেখে যাওয়ার উদ্দেশ্য তার। গটগট পায়ে হসপিটালে প্রবেশ করতেই রিসেপশনের দেয়াল জুড়ে আটকে থাকা স্মার্ট টিভির পর্দায় সদ্য সম্প্রচারিত হওয়া ব্রেকিং নিউজটা কানে পৌঁছালো। আর অমনি খানিক কৌতূহলে থেমে গেল রুদ্রর ব্যস্ত পদযুগল। টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে লাইভ খবর, যেথায় এক ওয়েল ড্রেস সাংবাদিক বলে যাচ্ছেন। রাত ঠিক 12টার দিকে নিজ বাসভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রিটায়ার্ড পুলিশ কর্মকর্ত সৈয়দ মাইনুর রহমান এবং তার সেক্রেটারি জানাব হাসেন। তিনি কোনো মতে এমন একটা সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে চলছে সুষ্ঠু তদন্ত। মুহূর্তেই পৃথিবী দুলে উঠল রুদ্রের। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। কি খবর দেখালো এটা? ক্ষণিকের মধ্যে কি থেকে কি হয়ে গেল। লোকটা আত্মহত্যা? বাকিটুকু ভাবতে গিয়ে আচমকা শ্যামপুরুষের বিচক্ষণ মস্তিষ্কে বেজে উঠল মাইনুল সাহেবের বলা শেষ কথাটা। ওর নাম মুখে নিও না ছেলে, ওকে নিয়ে ঘাটাঘাটি করো না। ওই নামের রহস্য যে বা যারা উদ্ঘাটন করতে গিয়েছে তারা কোনোদিন ফিরে আসেনি।
শ্যাম পুরুষের কান দুটোতে বোধ হয় এখনো বাজছে কথাগুলো। হুট করেই তার সঙ্গে নামলো এক অদ্ভুত অসারতা। চোখ দুটো ঠায় আটকে আছে টিভির পর্দায়, সেথায় জ্বলজ্বল করছে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা সদ্য আত্মঘাতীর দুঃসংবাদ। যুবক বড্ড অস্থির হলো এ পর্যায়ে। অস্থিরতায় হাঁসফাঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। অবচেতন মনে কোনো উত্থাপিত হলো। কি আছে এই ফাইলে? এই ফাইলের জন্যই মাইনুল সাহেবের সাথে বাকিটা আর ভাবতে পারেনি শ্যাম সুদর্শন। পরপরই মনে জাগলো প্রবল কৌতূহল। ফাইলটা একবার খুলে দেখা প্রয়োজন। কি আছে তাতে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওই পুরাতন ফাইলে? ধুলো পড়া খড়খড়ে পৃষ্ঠার ভাঁজে রুদ্র অস্থির। তড়িঘড়ি করে পা বাড়ালো হসপিটালের বাইরে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো ওয়াচম্যানের নরম কণ্ঠ। ডাক্তার সাহেব, সহসা পায়ে রূপ টানলো রুদ্র। তরাক ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখলো মধ্যবয়স্ক হাফিজ মিয়া কেমন উদ্বেগ নিয়ে ছুটে আসছেন তার নিকট। রুদ্র গম্ভীর হলো এবার। মধ্যবয়স্ক সন্নিকটে এসে দাঁড়াতেই সে কেমন গমগমে গলায় শোধালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।